হ্যালো এসএসসি 25 ব্যাচ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে। আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতে যেসব অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেসব অধ্যায়ের গুরুত্বপূর্ণ গণিতগুলো এবং সঠিক উত্তরগুলো আমি সমাধান করব যেন আপনাদের প্রস্তুতি ভালো হয়। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আছে, 3 থেকে 4টার মতো সঠিক উত্তর আছে। দুইটা সৃজনশীল থেকে আপনারা আনসার করতে পারবেন একটা সৃজনশীল যেন আপনারা নির্ভুলভাবে করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি ধারণা দিব। আপনাদের একটা সৃজনশীলে 3টা অংশ থাকে, খ ক গ। ক অংশে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের গড়, মধ্যক, প্রচুরক আসে। আর গ অংশের মধ্যে আপনাদের গ্রাফ আসে। গ্রাফে 3টা অংশ থাকে, অজীব রেখ, বহুভুজ এবং আরেকটা হচ্ছে আয়ত লেখ। এই 3টা অংশ আপনাদের আসে। ক অংশে কিছু বেশি গণিত থাকে যেগুলো প্রায় সবাই পারেন। আপনাদের বেশিরভাগ সমস্যা হয় গ্রাফের এবং গড় মধ্যক প্রচুরক, আশা করি সবাই পারবেন। তারপরে আপনারা যেন নির্ভুলভাবে করতে পারেন সেই জন্য আমি গড় মধ্যক প্রচুরক করাবো এবং গ্রাফের অংশগুলো করে দেখাবো। আজকে আমি আপনাদের গড় মধ্যক প্রচুরক সমাধান করা দেখাবো এবং পরবর্তী ক্লাসে এই গ্রাফ 3টা আমি আলোচনা করব এবং এর পরবর্তী ক্লাসে আমি ক বিষয়ে যেসব প্রশ্নগুলো আসবে ওগুলো আনসার করব এবং সঠিক উত্তর সমাধান করার চেষ্টা করব। চলো আজকে আমরা ক অংশের জন্য গড় মধ্যক প্রচুরকটা সমাধান করি। আপনাদের গণিত দুইভাবে আসতে পারে, হয় এভাবে সারণী দিয়ে দিতে পারে, না হলে আপনাদের সংখ্যা বা উপাত্তের মাধ্যমে দিতে পারে। আপনারা পরীক্ষায় প্রশ্ন চয়েস করার সময় এরকম সারণীগুলো চয়েস করবেন, কারণ আপনারা যদি উপাত্ত দেয় সেক্ষেত্রে আপনাদের টালি বের করে গণসংখ্যা নির্ণয় করতে হবে। এরকম সারণী থেকে টেলি বের করে গণসংখ্যা বের করতে অনেক সময় ব্যয় হবে। আপনাদের সময় খুব নির্দিষ্ট, সেই জন্য আমি আপনাদের একটা পরামর্শ দিব, এরকম যেগুলো হচ্ছে সারণী দেওয়া থাকবে ওখান থেকে সমাধান করার। আপনাদের পরীক্ষার ক্ষেত্রে গড় দুইভাবে আসে, একটা হচ্ছে সরাসরি গড় বলে বা গাণিতিক গড় নির্ণয় করো, বা আরেকটা আসতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আপনাদের যদি বলে গড় নির্ণয় করো সেক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে পারবেন বা গাণিতিক পদ্ধতি গড় নির্ণয় করতে পারবেন। যদি আপনাকে উল্লেখ করে দেয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হবে। আমি আপনাদের দুইটা পদ্ধতি দেখাবো। চলো আমরা আগে এই প্রশ্নটা গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা গড় নির্ণয় করি ওইভাবে গড় নির্ণয় করব। আপনাদের সুবিধার্থে সময় যেন ব্যয় না হয় সেই জন্য আমি আগে থেকে সারণী নির্ণয় করেছি। যারা গড় মধ্যক প্রচুরক ভালোভাবে পারেন আমি আপনাদেরকে বলবো আপনাদের ভিডিও দেখার দরকার নেই। যদি গ্রাফের ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। চলো আমরা স্বাভাবিকভাবে গড় নির্ণয় করি। গাণিতিক গড় বা গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সারণী লাগবে 4টা। একটা লাগবে শ্রেণী ব্যক্তি, একটা লাগবে গণসংখ্যা, আর একটা লাগবে শ্রেণী মধ্যমান এবং আরেকটি লাগবে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফল। আমরা গণসংখ্যাকে প্রকাশ করি FI দ্বারা আর শ্রেণী মধ্যমানকে প্রকাশ করি XI দ্বারা এবং পরবর্তী সারণীটা লাগবে FI XI, অর্থাৎ গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফল। শ্রেণী মধ্যমান নির্ণয় করব শ্রেণী ব্যক্তি নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান পাবো। 26 আর 35 যোগ করলে আসবে 61। 61কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আসবে 30.5। ঠিক সেমভাবে বাক্য সারণীগুলো আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো। আমাদের সময় বাঁচানোর জন্য আমি আরেকটা প্রসেস করতে পারি। এই প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। তাহলে আমি যদি একটা শ্রেণী মধ্যমান বের করি প্রত্যেকটার পরের শ্রেণী ব্যক্তি যদি 10 দ্বারা যোগ করে আমি পরবর্তী শ্রেণী মধ্যমান পাবো। তাহলে এর পরবর্তী শ্রেণী মধ্যমান হবে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5। আচ্ছা, FI XI অর্থাৎ গণসংখ্যা আর শ্রেণী মধ্যমানের গুণফল। চলো আমরা গুণ করে ফেলি। আশা করি আপনারা গুণগুলো বের করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ক্যালকুলেশন করে বের করলাম। এখানে সব সারণীর FI XI যদি আমি যোগ করি তাহলে বের হবে FI XI এর যোগফল। গণিতের ভাষায় আমরা FI XI এর যোগফলকে করি সামেশন অফ FI XI। সামেশন অফ FI XI আসবে 3874.5। আমরা জানি গড় সমান সামেশন অফ FI XI ডিভাইড বাই n। গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি। সামেশন অফ FI XI এর মান হচ্ছে 3874.5। n হলো গণসংখ্যা, মোট গণসংখ্যা হচ্ছে 70।
3874.5কে যদি আমি 70 দ্বারা ভাগ করি আমাদের মান আসবে 55.35। তাহলে নির্ণয় গড় হবে 55.35। আমাদের যদি কখনো গাণিতিক গড় বা গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা এই প্রসেসে করব। কিন্তু যদি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি, এই গণিতের ক্ষেত্রে বলো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো, তাহলে আমরা এই প্রসেসে বের করতে পারবো না। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমাদের আরেকটা সারণী দরকার হবে, তা হচ্ছে দাব বিচ্যুতি এবং গণসংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। চলো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। প্রায় সবসময় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলে। যাদের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের ক্ষেত্রে অসুবিধা হয় তারা খুব ভালোভাবে লক্ষ্য করবা। চলো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সমাধান করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইন্টু s। এ হচ্ছে অনুমিত গড়, fi হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে দাব বিচ্যুতি, n হচ্ছে মোট গণসংখ্যা এবং s হচ্ছে শ্রেণীর ব্যাপ্তি। অনুমিত গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রদত্ত সারণীর মধ্যে মধ্যবর্তী একটা সারণীতে আমরা শ্রেণী মধ্যমানকে অনুমিত গড় ধরে নিব। যদি দাব বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হলো xi মাইনাস i ডিভাইড বাই s। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 5টা সারণী দরকার হবে। আমাদের শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা জানা থাকলে আমাদের শ্রেণী মধ্যমান, দাব বিচ্যুতি এবং গণসংখ্যা ইন্টু দাব বিচ্যুতির সারণী তৈরি করতে হবে। শ্রেণীর মধ্যমান সারণী নির্ণয়ের ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান পাবো। আশা করি আপনারা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারবেন। দাব বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আগে অনুমিত গড় নির্ণয় করতে হবে। অনুমিত গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা শ্রেণীর মাঝামাঝি অঞ্চলে একটা সারণীর শ্রেণী মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরে নিব। শ্রেণী সংখ্যা যদি বিজোড় হয় তখন আমরা প্রদত্ত সারণীর মধ্যে মধ্য সারণীকে আমরা শ্রেণী মধ্যমানকে ধরে নিতাম। কিন্তু এই সারণীতে হচ্ছে জোড়, এই জোড়ের ক্ষেত্রে এই দুটো হচ্ছে মধ্য সারণী। এই দুইটা সারণীর মধ্যে যে কোনো একটা আমরা সারণীকে ধরে নিতে পারবো। দুইটা সারণীর মধ্যে আমরা উপরের সারণীকে ধরে নিব, অর্থাৎ উপরের সারণীর শ্রেণী মধ্যমানকে আপনারা ধরে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা প্রত্যেক সারণীর জন্য ইউআই নির্ণয় করব। ইউআই এর সূত্র হলো xi মাইনাস i ডিভাইড বাই s। এই সারণীর জন্য শ্রেণী মধ্যমান হলো 30.5 আর অনুমিত গড় হচ্ছে 50.5 আর ব্যবধান হলো 26 থেকে 35 ব্যবধান হলো 10। তাহলে 35.5 থেকে যদি 50.5 যায় তাহলে থাকবে -20 ডিভাইড বাই 10, তাহলে আসবে -2। এইভাবে যদি আমরা নির্ণয় করি আমাদের মান আসবে -1 0 1 2 3। আমরা যদি এভাবে দাব বিচ্যুতি নির্ণয় করতে যাই অনেক সময় সাপেক্ষ হবে। এটার ক্ষেত্রে আমরা আরও সহজভাবে করতে পারি। আমরা যে শ্রেণীতে অনুমিত গড় ধরে নিব সেই শ্রেণী হবে 0, তার থেকে নিচের দিকের শ্রেণীগুলো হবে 1 2 3 4 5 এভাবে সিরিয়ালভাবে দিয়ে যাব এবং উপরের শ্রেণীগুলো হবে -1 -2 -3 এভাবে সিরিয়ালভাবে দিয়ে গেলে আমাদের দাব বিচ্যুতি নির্ণয় হয়ে যাবে। সূত্র ইউজ না করেও এই দাব বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তাহলে যে শ্রেণীতে আমরা অনুমিত গড় হচ্ছে ধরে নিব সেই শ্রেণীর দাব বিচ্যুতি হবে 0, তার থেকে নিচের শ্রেণীগুলোর দাব বিচ্যুতি হবে পূর্ণ সংখ্যা 1 2 সিরিয়ালভাবে দিয়ে যাব এবং উপরের শ্রেণীগুলো আমরা -1 -2 -3 এভাবে মাইনাস আকারে দিয়ে যাব সিরিয়াল। fi ইন্টু ইউআই, fi হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। এই দুটোরে গুণ করতে হবে। 6 আর -2 গুণ করলে আসবে -12, 11 আর 1 হচ্ছে গুণ করলে আসবে -11, 17 আর 0 গুণ করলে আসবে 0, 21 আর 1 গুণ করলে আসবে 21, 9 আর 2 গুণ করলে আসবে 18, 6 আর 3 গুণ করলে আসবে 18। তাহলে আমরা এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল অর্থাৎ সামেশন আসবে সামেশন অফ fi ui প্লাস 34। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে। আমরা ক্যালকুলেটরে এই মাইনাস মান সহ আমরা বসাবো, যদি মাইনাস মান না বসে তাহলে আমাদের মান ভুল আসবে। আপনারা এই মান বসানোর ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, তাহলে আমাদের মান বসালেই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় বের হবে। এ হলো 50.5, সামেশন অফ fi ui হলো 34, মোট n হচ্ছে মোট গণসংখ্যা n = 70,
এইচ হলো শ্রেণীব্যাপ্তি হলো 10। এইচ হলো শ্রেণীব্যাপ্তি, এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে 10, তাহলে এইচ সমান হবে 10। 7 10 70, 34কে যদি 7 দ্বারা ভাগ করে আসবে 4.85, তাহলে 50.5 যোগ 4.85, আনসার হবে 55.35। তাহলে আনসার হবে 55.35। আশা মধ্যক নির্ণয় সারণী হতে মধ্যক নির্ণয়ের সময় আমাদের 3টা সারণী দরকার হবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা হলো তার সারণী হতে তার পূর্ববর্তী সবগুলো সারণীর যোগফল। চলো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা শিখি। ক্রমযুক্ত সারণী প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ক্রমযুক্ত সারণী হচ্ছে 4, কারণ এর পূর্ববর্তী শ্রেণীতে কোনো ক্রমযুক্ত গণসংখ্যা নেই। আমি যখন দ্বিতীয় সারণীর ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করব, তখন প্রথম ও দ্বিতীয় সারণীর যোগফল হবে ক্রমযুক্ত গণসংখ্যা। তৃতীয় সারণী যখন আমি ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করব, তখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারণীর গণসংখ্যা যোগফল হবে ক্রমযুক্ত গণসংখ্যা। 11 আর 9 যোগ করলে আসবে 20। চতুর্থ সারণীতে ক্রমযুক্ত গণসংখ্যা হবে 4টা সারণীর যোগফল। এই 3টা হচ্ছে 20, এই 20-এর সাথে 12 যোগ করলে আসবে 32। পঞ্চম শ্রেণীতে ঠিক সেমভাবে এই 4টা যোগ করলে আসবে 32, 32-এর সাথে 8 যোগ করলে আসবে 40, 40-এর সাথে 7 যোগ করলে আসবে 47, 50। এখানে মোট গণসংখ্যা হচ্ছে 50। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু S/FM। L n/2 FC S এবং FM এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। চলো আমরা মানগুলো বের করি। এই সবগুলো মান বের করার জন্য আমাদের আগে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। চলো আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করা শিখি। n/2 50/2 25, অর্থাৎ 25তম পদ হবে মধ্যক। এই 25তম পদ হবে মধ্যক। 25তম পদটা এখানে 20 থেকে 32-এর মধ্যে 25তম পদটা অবস্থিত, অর্থাৎ এখানে মধ্যক শ্রেণী হবে 76 থেকে 80। তাহলে 25তম পদটি 76 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। সুতরাং 76 থেকে 80 হবে মধ্যক শ্রেণী। L হলো যে মধ্যক শ্রেণী হবে তার নিম্নসীমা। এখানে মধ্যক শ্রেণী হলো 76 থেকে 80 আর এর নিম্নসীমা হলো 76, তাহলে L হবে 76। n/2 তো আমরা বের করলাম, n/2 হচ্ছে 25। FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে FC হবে 20। এই হলো শ্রেণী ব্যবধান, 76 থেকে 80 শ্রেণী ব্যবধান হলো 5। আর FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 12, তাহলে FM হবে 12। এই মানগুলো এখন আমরা সূত্রে বসালে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। এখন আমরা মানগুলো বসাবো। L হলো 76, n/2 হলো 25, FC হলো 20, S হলো 5 এবং FM হলো 12। 70, 25 থেকে 20 গেলে আসবে 5 ইন্টু 5/12, 70 প্লাস 5-এর সাথে 5 গুণ করলে আসবে 25/12, 70 প্লাস 25-কে 12 দ্বারা ভাগ করলে আসবে 2.083, 76 প্লাস 2.083 মান আসবে 78.083। তাহলে আমাদের মধ্যক হবে 78.083। প্রচুরক নির্ণয় সারণী হতে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের সারণী দরকার হবে 2টা, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। 2টাই আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা একটা সারণী তৈরি করব শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। এখানে আমাদের নির্ণয় করতে হবে প্রচুরক, অর্থাৎ যে সংখ্যাটা প্রচুর সংখ্যক বার থাকবে সেটি হলে প্রচুরক। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে। যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটি হবে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা আছে 13, প্রচুরক শ্রেণী হবে 40 থেকে 44। তাহলে হবে প্রচুরক শ্রেণী হবে
40 থেকে 44। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু S। এখান থেকে যদি আমরা L, F1, F2 ও S এর মান বের করি তাহলে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখানে প্রচুরক শ্রেণী হলো 40 থেকে 44, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হলো 40, তাহলে L হবে 40। F1 হলো প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 13 মাইনাস 9, 13 থেকে 9 গেলে হবে 4। আমাদের সময় প্রচুরক শ্রেণী হতে পারে প্রথম শ্রেণীটা, সেক্ষেত্রে আমাদের এর পূর্ববর্তী শ্রেণীকে 0 ধরে নিতে হবে, তাহলে এক্ষেত্রে মান হবে 6 মাইনাস 0 ইকুয়াল টু 6। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 13 মাইনাস 8, তাহলে আমাদের আসবে 5। যদি কখনো প্রচুরক শ্রেণী হয় শেষের শ্রেণীটা, তাহলে F2-র ক্ষেত্রে আমরা এই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ 0 হবে, কারণ এর পরবর্তী শ্রেণী নাই, সেজন্য আমরা এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যাকে 0 ধরে নিব। আশা করি আপনারা F1, F2 নির্ণয় করতে পারবেন। এবং S হলো শ্রেণীর ব্যবধান, এখানে 40 থেকে 44-এর ব্যবধান হলো 5, তাহলে S হবে 5। এখন আমরা মানগুলো এখানে বসাই। L হচ্ছে 40, F1 হলো 4, F2 হচ্ছে 5 ইন্টু 5, 40 প্লাস 4 ডিভাইড বাই 9 ইন্টু 5, 40 প্লাস 4 আর 5 উপরে আছে, 4 আর 5 গুণ করলে আসবে 20 ডিভাইড বাই 9, 40 প্লাস 20-কে যদি 9 দ্বারা ভাগ করে আসবে 2.22, 40 প্লাস 2.22 42.22, তাহলে আমাদের প্রচুরক হবে 42.22। আশা প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের কখনো যদি প্রথম শ্রেণী যদি প্রচুরক শ্রেণী হয়, সেক্ষেত্রে F1 হবে এই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ 0, কারণ এর পূর্ববর্তী শ্রেণী নেই, সেজন্য আমরা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে 0 ধরে নিব। আবার কখনো যদি প্রচুরক শ্রেণী সর্বশেষ শ্রেণীটা হয়, সেক্ষেত্রে আমাদের F2 হবে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণী, অর্থাৎ যেহেতু এর পরবর্তী শ্রেণী নেই, সেহেতু এর পরবর্তী শ্রেণী আমরা সংখ্যা 0 ধরে নেব, তাহলে আমাদের F2 আসবে 6। আর F1 আর F2 আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। F2 হলো প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 হলো প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আশা করি আপনারা প্রচুরক নির্ণয় করতে পারবেন।